গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর নবম পর্ব। 2রা জ্যৈষ্ঠে আমাদের জাহাজ সিঙ্গাপুরে এসে পৌঁছল। অনতিকাল পরেই একজন জাপানি যুবক আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি এখানকার একটি জাপানি কাগজের সম্পাদক। তিনি আমাকে বললেন তাঁদের জাপানের সবচেয়ে বড় দৈনিক পত্রের সম্পাদকের কাছ থেকে তাঁরা তার পেয়েছেন যে আমি জাপানে যাচ্ছি। সেই সম্পাদক আমার কাছ থেকে একটি বক্তৃতা আদায় করবার জন্য অনুরোধ করেছেন। আমি বললাম জাপানে না পৌঁছে আমি এ বিষয়ে আমার সম্মতি জানাতে পারব না। তখনকার মতো এইটুকুতেই মিটে গেল। আমাদের যুবক ইংরেজ বন্ধু পিয়ারসন এবং মুকুল শহর দেখতে বেরিয়ে গেলেন। জাহাজ একেবারে ঘাটে লেগেছে। এই জাহাজের ঘাটের চেয়ে কুশ্রী বিভীষিকা আর নেই। এরই মধ্যে ঘন মেঘ করে বাদলা দেখা দিলে বিকট ঘর ঘর শব্দে জাহাজ থেকে মাল ওঠানো নামানো চলতে লাগল। আমি কুঁড়ে মানুষ, কোমর বেঁধে শহর দেখতে বেরোনো আমার ধাতে নেই। আমি সেই বিষম গোলমালের সাইক্লোনের মধ্যে ডেকে বসে মনকে কোনো মতে শান্ত করে রাখবার জন্যে লিখতে বসে গেলুম। খানিক বাদে কাপ্তেন এসে খবর দিলেন যে একজন জাপানি মহিলা আমার সঙ্গে দেখা করতে চান। আমি লেখা বন্ধ করে একটি ইংরাজি বেশ পড়া জাপানি মহিলার সঙ্গে আলাপে প্রবৃত্ত হলুম। তিনিও সেই জাপানি সম্পাদকের পক্ষ নিয়ে বক্তৃতা করবার জন্যে আমাকে অনুরোধ করতে লাগলেন। আমি বহু কষ্টে সে অনুরোধ কাটালুম। তখন তিনি বললেন, আপনি যদি একটু শহর বেরিয়ে আসতে ইচ্ছা করেন তো আপনাকে সব দেখিয়ে আনতে পারি। তখন সেই বস্তা তোলার নিরন্তর শব্দ আমার মনটাকে জাঁতার মতো পিষছিল। কোথাও পালাতে পারলে বাঁচি, সুতরাং আমাকে বেশি পীড়াপিড়ি করতে হলো না। সেই মহিলাটির মোটর গাড়িতে করে শহর ছাড়িয়ে রবার গাছের আবাদের ভিতর দিয়ে উঁচু নিচু পাহাড়ের পথে অনেকটা দূর ঘুরে এলুম। জমি ঢেউ খেলানো, ঘাস ঘন সবুজ, রাস্তার পাশ দিয়ে একটি ঘোলা জলের স্রোত কলকল করে এঁকে বেঁকে ছুটে চলেছে। জলের মাঝে মাঝে আঁটি বাঁধা কাটা বেদ ভিজছে। রাস্তার দুই ধারে সব বাগান বাড়ি। পথে ঘাটে চিনেই বেশি, এখানকার সকল কাজেই তারা আছে। গাড়ি শহরের মধ্যে যখন এলো, মহিলাটি তাঁর জাপানি জিনিসের দোকানে আমাকে নিয়ে গেলেন। তখন সন্ধ্যা হয়ে এসেছে। মনে মনে ভাবছি জাহাজে আমাদের সন্ধ্যাবেলাকার খাবার সময় হয়ে এলো। কিন্তু সেখানে সেই শব্দের ঝড়ে বস্তা তোলপাড় করছে কল্পনা করে কোনো মতেই ফিরতে মন লাগছিল না। মহিলাটি একটি ছোট ঘরের মধ্যে বসিয়ে আমাকে ও আমার সঙ্গী ইংরাজটিকে থালায় ফল সাজিয়ে খেতে অনুরোধ করলেন। ফল খাওয়া হলে পর তিনি আস্তে আস্তে অনুরোধ করলেন যদি আপত্তি না থাকে তিনি আমাদের হোটেলে খাইয়ে আনতে ইচ্ছা করেন। তাঁর এ অনুরোধও আমরা লঙ্ঘন করিনি। রাত্রি প্রায় 10টার সময় তিনি আমাদের জাহাজে পৌঁছিয়ে দিয়ে বিদায় নিয়ে গেলেন। এই রমণীর ইতিহাসে কিছু বিশেষত্ব আছে। এর স্বামী জাপানে আইন ব্যবসায়ী ছিলেন, কিন্তু সে ব্যবসায় যথেষ্ট লাভজনক ছিল না। তাই আয় ব্যয়ের সামঞ্জস্য হওয়া কঠিন হয়ে উঠছিল। স্ত্রী স্বামীকে প্রস্তাব করলেন, এসো আমরা একটা কিছু ব্যবসা করি। স্বামী প্রথমে তাতে নারাজ ছিলেন। তিনি বললেন, আমাদের বংশে ব্যবসা তো কেউ করেনি, ওটা আমাদের পক্ষে একটা হীন কাজ। শেষকালে স্ত্রীর অনুরোধে রাজি হয়ে জাপান থেকে দুজনে মিলে সিঙ্গাপুরে এসে দোকান খুললেন। সে আজ 18 বৎসর হল। আত্মীয় বন্ধু সকলেই এক বাক্যে বললে, এইবার এরা মজল। এই স্ত্রীলোকটির পরিশ্রমে, নৈপুণ্যে এবং লোকের সঙ্গে ব্যবহার কুশলতায় ক্রমশই
ব্যবসায়ের উন্নতি হতে লাগল। গত বৎসরে এর স্বামীর মৃত্যু হয়েছে। এখন একে একলাই সমস্ত কাজ চালাতে হচ্ছে। বস্তুত এই ব্যবসাটি এই স্ত্রীলোকেরই নিজের হাতে তৈরি। আমি যে কথা বলছিলুম, এই ব্যবসায়ে তারই প্রমাণ দেখতে পাই। মানুষের মন বোঝা এবং মানুষের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা স্ত্রীলোকের স্বভাব সিদ্ধ। এই মেয়েটির মধ্যে আমরাই তার পরিচয় পেয়েছি। তারপরে কর্মকুশলতা মেয়েদের স্বাভাবিক। পুরুষ স্বভাবত কুঁড়ে, দায়ে পড়ে তাদের কাজ করতে হয়। মেয়েদের মধ্যে একটা প্রাণের প্রাচুর্য আছে, যার স্বাভাবিক বিকাশ হচ্ছে কর্মপরতা। কর্মের সমস্ত খুঁটিনাটি যে কেবল ওরা সহ্য করতে পারে তা নয়, তাতে ওরা আনন্দ পায়। তাছাড়া দেনা পাওনা সম্বন্ধে ওরা সাবধানী। এই জন্যে যেসব কাজে দৈহিক বা মানসিক সাহসিকতার দরকার হয় না, সেসব কাজ মেয়েরা পুরুষের চেয়ে ঢের ভালো করে করতে পারে, এই আমার বিশ্বাস। স্বামী যেখানে সংসার ছাড়খাড় করেছে, সেখানে স্বামীর অবর্তমানে স্ত্রীর হাতে সংসার পড়ে সমস্ত সুশৃঙ্খলায় রক্ষা পেয়েছে। আমাদের দেশে তার বিস্তর প্রমাণ আছে। শুনেছি ফ্রান্সের মেয়েরাও ব্যবসায়ে আপনাদের কর্মনৈপুণ্যের পরিচয় দিয়েছে। যেসব কাজে উদ্ভাবনার দরকার নেই, যেসব কাজে পটুতা, পরিশ্রম ও লোকের সঙ্গে ব্যবহারই সবচেয়ে দরকার, সেসব কাজ মেয়েদের। 3রা জ্যৈষ্ঠ সকালে আমাদের জাহাজ ছাড়লে, ঠিক এই ছাড়বার সময় একটি বিড়াল জলের মধ্যে পড়ে গেল। তখন সমস্ত ব্যস্ততা ঘুচে গিয়ে ওই বিড়ালকে বাঁচানোই প্রধান কাজ হয়ে উঠল। নানা উপায়ে, নানা কৌশলে তাকে জল থেকে উঠিয়ে তবে জাহাজ ছাড়লে। এতে জাহাজ ছাড়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেল। এইটিতে আমাকে বড় আনন্দ দিয়েছে। চীন সমুদ্র তোসামারু জাহাজ 8ই জ্যৈষ্ঠ 1323।